নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। দু ২০২৪-এর এই দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করে। ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস খোলে। ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত আকারে নির্দিষ্ট কিছু এলাকায় চালু হয়। এতে ক্রমেই বেরিয়ে আসে সারা দেশে স্বৈরাচার আওয়ামী হায়না বাহিনীর নৃশংসতার চিত্র, যা গেল কয়েকদিন ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে প্রকাশ পায়নি। সমন্বয়ক রিফাত রশিদ ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার বিবরণ দেন এইভাবে। আজকের দিনটা অনেকটা যুদ্ধের মাঝে বদ্ধভূমি খুঁজে পাওয়ার মতো। চারিদিকে খালি লাশ আর লাশ, যেন লাশের কার্পেটে মুড়ে আছে রক্ত দিয়ে কেনা ৫৬,০০০ বর্গমাইল। আরেকটি পোস্টে গাজা ও বাংলাদেশের গণহত্যার ছবি পোস্ট করে রিফাত রশিদ লেখেন, সারা দুনিয়া গাজাবাসীর স্বাধীনতার জন্য ফিলিস্তিনের পতাকা ওড়ায়, এখন বাংলাদেশের পতাকাও ওড়াবে। আসিফ মাহমুদ আওয়ামী নৃশংসতার বিবরণ দিয়ে ফেসবুকে লেখেন, বেঁচে আছি এটাই মনে হয় সবচেয়ে বড় দুঃসংবাদ। এই ৫ দিনের ঘটনাগুলো দেখে বাকরুদ্ধ হয়ে গেছি। এতগুলো মানুষকে এভাবে মেরে ফেলা যায়? এদিন ঢাকাসহ বিভিন্ন জেলায় চিকিৎসাধীন আরও ৪ তাজা প্রাণ শাহাদাতের পানি পান করেন। অন্যদিকে হাসপাতালগুলো হিমশিম খায় আহত ছাত্র জনতার চিকিৎসা দিতে গিয়ে। পেটে, বুকে, পায়ে, চোখে গুলি নিয়ে হাসপাতালে কাতরাতে থাকেন অসংখ্য মানুষ। ঘরে ঘরে হাহাকার চলে স্বজন হারানোদের। নিখোঁজ থাকার ৫ দিন পর ২৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায়। আসিফ মাহমুদ নিজের ফেসবুকে নিখোঁজ হওয়া থেকে উদ্ধার হওয়ার বিবরণ দিয়ে লেখেন, এই ৪-৫ দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়েছে। আজ ২৪ জুলাই বুধবার সকাল ১১টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় তারা ফেলে দিয়ে যায়। অন্যদিকে ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার লেখেন, আন্দোলন বন্ধে বিবৃতি দিতে অস্বীকৃতি জানালে একটা অন্ধকার কক্ষে আটকে রাখে। যে এলাকা থেকে তুলে নেয় তার পাশের এলাকায় আমাকে চোখ বেঁধে ফেলে যায়। রিফাত রশিদ ফেসবুকে লেখেন, আমি গুম হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছি। সমন্বয়কদের সিদ্ধান্ত মেনেই নিরাপদ আশ্রয়ে গিয়েছিলাম। তারপর এই সাপ লুডুর জীবন, জানি না কতক্ষণ নিরাপদে থাকব। এদিন ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো বলছে, গত কয়েকদিনে সহিংসতার ঘটনায় সারা দেশে ২ থেকে ২.৫ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।
কারাগার ও আদালত পাড়ার পরিবেশ ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। আমার ঘরে পুলিশ গেছে রাত্রে 30-40 জন গিয়া আমার ছেলেরে নিয়ে আমি শুয়ে আসছি। তখন আমার কাছে থেকে খাবলা দিয়ে আমার ছেলেরে বাইর করে আমার আর আমার হাজব্যান্ডের ঘরে ঢুকাইয়া দরজা তালা মেরে দিছে। দিয়া ওনারা আমার ছেলেরে আমার হাতে মোবাইলটাও খাবলাতে নিয়ে আমার ছেলেরে নিয়ে চলে আসছে। এই যে 4 দিন ধরে যে গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জামে বাইরে না খেলে ওর বউ অসুস্থ, ওর ছোট বাচ্চা লয়ে থাকে, আমি চাকরি করি। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।